हाय स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माय यूट्यूब चैनल। आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 নিউ সিলেবাসে সেমিস্টার 1 এর সেকেন্ড প্রোসপিস অর্থাৎ সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এই গল্পটির পার্ট 2। এই গল্পটির পার্ট 1 এবং তার সাথে সাথে সেমিস্টার 1 এ তোমাদের যে আরও দুটি প্রোজ আছে অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এবং অমরনাথ, আর যে তিনটে কবিতা পড়তে হবে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার্স এবং দ্য সেকেন্ড কামিং, তার সাথে শেক্সপিয়ারের র্যাপিড রিডার থেকে যে তিনটে নাটক গল্পকারে পড়তে হবে ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, এই সব কটা পড়া এবং গল্প কবিতা আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আমি এই পিডিএফটা পেয়েছি, এখনও কনফার্ম বা শিওর নই যে এটাই তোমাদের বই আকারে প্রিন্ট হবে কিনা, তবে যতটুকু খবর পাচ্ছি এই রকম তারাই তোমাদের কিন্তু বই হিসাবে প্রিন্ট আউট হবে। এবং সিলেবাসটা তোমাদের বলে দিলাম, টোটাল 3টে গদ্য, 3টে পদ্য এবং শেক্সপিয়ারের 3টে নাটক তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে। তোমরা হয়তো জানো, তাও আর একবার বলে দিই যে ফার্স্ট সেমিস্টারে কিন্তু সবটাই এমসিকিউ বেসড হবে, তাই প্রত্যেকটা গল্প এবং কবিতাগুলোকে কিন্তু আমাদের খুঁটিয়ে পড়তে হবে। তো এই গল্পটির পার্ট 1 ফার্স্ট পেজের লাস্ট প্যারাগ্রাফটা বাদ দিলে দেখো যেটা দেখতে পাচ্ছ ফর ইটস ওন সেক, সেখান পর্যন্ত কিন্তু আমি আগের ভিডিওতেই পড়িয়ে দিয়েছি। যদি না সেই ভিডিওটা দেখে থাকো আগে ওই ভিডিওটা দেখে নাও, নালে কিন্তু এখান থেকে কিছু বুঝতে পারবে না। তো এই যে পেজটা দেখতে পাচ্ছ এর যে লাস্ট প্যারাগ্রাফটা অর্থাৎ ফার্স্ট পেজের লাস্ট প্যারাগ্রাফটা থেকে আমরা পার্ট 2 শুরু করছি। আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে আননোন ইংলিশ ওয়ার্ডসগুলোরও আমি মিনিং বলে দেবো, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো এবং তার সাথে সাথে যেখানগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে সেখানগুলো মার্ক করে দেবো, একটু দাগ দিয়ে নিও। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট ফর, তার মন থেকে ঘৃণা ছিল। তার বলতে এখানে কার কথা বলা হয়েছে? স্বামীজি মানে স্বামী বিবেকানন্দের কথা। তো স্বামী বিবেকানন্দের কী ছিল? হোল হার্টেড মানে একদম হৃদয় জুড়ে কন্টেম্প্ট মানে ঘৃণা বা বিদ্বেষ, ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিসনেস অর মকিনেস। স্কুইমিসনেস মানে হচ্ছে খুঁতখুঁতানি আর মকিনেস মানে হচ্ছে ন্যাকামো। তাহলে এই খুঁতখুঁতামো বা ন্যাকামোপনা এই দুটো জিনিসকে তিনি একদম পছন্দ করতেন না। ওনার মন থেকে এই দুটো জিনিসের প্রতি ওনার কিন্তু বিদ্বেষ বা ঘৃণা ছিল। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি আমার জন্য কিছু শব্দ খরচ করেছিলেন। ওয়েস্টেড মানে খরচ করা। এখানে আমার জন্য বলতে কার কথা? যিনি ন্যারেটর, যিনি গল্প বলছেন অর্থাৎ সিস্টার নিবেদিতা, উনি বলছেন তিনি আমাকেও কিছু কথা শুনিয়েছিলেন। কি ব্যাপারে? হোয়েন আই কেম টু হিম, যখন আমি তার কাছে গিয়েছিলাম, উইথ মাই ডিফিকাল্টিস, আমার এই সমস্যা নিয়ে, অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, মন্দিরে যে পশু বলি দেওয়া হয় সেই সম্বন্ধে। অ্যানিম্যাল স্যাক্রিফাইস মানে হচ্ছে পশু বলি, এটা আন্ডারলাইন করে রাখবে। তাহলে কোন সমস্যা নিয়ে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের কাছে গিয়েছিলেন বা জানতে চেয়েছিলেন? পশু বলি নিয়ে, যে মন্দিরে যে পশু বলি দেওয়া হয়। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো প্রসঙ্গ টানলেন না। রেফারেন্স মানে উদ্ধৃতি বা প্রসঙ্গ, মানে বিবেকানন্দ এই নিয়ে তেমন কিছু বললেন না। অ্যাজ হি মাইট হ্যাভ ডান, তিনি সেটা করতেই পারতেন। টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়ে, মোস্ট অফ আস, আমাদের মধ্যে বেশিরভাগই, লাউডলি অ্যাজ উই মে অ্যাট্যাক দিস, আমরা খুব জোর দিয়ে এই ব্যাপারে আক্রমণ করি। লাউডলি তো জানো জোর দিয়ে, অ্যাট্যাক মানে আক্রমণ করি। কী করি আক্রমণ? দেখবে বেশিরভাগ লোকই আছে যারা যখন শোনে যে পশু বলি দেওয়া হয়েছে, এই যে পাঁঠা বলি দেওয়া হচ্ছে, সবাই এই নিয়ে প্রতিবাদ করে। সবাই বলবো না, বেশিরভাগ লোক প্রতিবাদ করে বলে যে পুজোর নামে এই বলি বন্ধ হোক। হ্যাভ নো হেজিটেশান, কিন্তু তাদের কোনো ইতস্তত বোধ থাকে না। হেজিটেশান মানে ইতস্তত বোধ। ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলভস, নিজেদের জন্য পশু বলি দিতে। যারা মুখে এই কথাগুলো বলে পুজোতে কেন পাঁঠা বলি দেওয়া হচ্ছে, তারাই দেখবে রবিবার আগে গিয়ে খাসির দোকানে ভিড় করে। তো এটাই বলতে চেয়েছে, তারা নিজেদের জন্য যখন অ্যানিম্যাল স্যাক্রিফাইস করা হয়, মানে নিজেদের জন্য যখন পশু বলি দেয়, তখন ইতস্তত করে না। বা তাকে কেউ বলল যে তুমি একটা পাঁঠা বলি দাও বা জোড়া পাঁঠা বলি দাও, তোমার সম্পত্তি বাড়বে, আয় হবে, তখন সে সেটা করতে পারে, সে পশু বলি করে খেতে পারে। কিন্তু যখন পুজোর নামে বলি হয়, এটাকে কিন্তু সে আক্রমণ করে। এই ব্যাপারটার কথাই এখানে বলা হয়েছে। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো রকম যুক্তি তর্ক দিলেন না। আর আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক দেয়া, যুক্তি দিয়ে কিছু তর্ক করা। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, তিনি সেটা সহজেই করতে পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস,
ডিগ্রেডেশন মানে হচ্ছে অবনমন, বুচার মানে কসাই, আর স্লটার হাউস মানে হচ্ছে কসাই ঘর বা কসাইখানা। যে কথাটা এই শব্দে তোমাদের বললাম, তিনি চাইলেই এই যে কসাইখানার যে অবনমন এই নিয়ে উদ্ধৃতি টেনে বলতেই পারতেন যে সারা পৃথিবীতে তো প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি পশু হত্যা করা হচ্ছে মাংসের জন্য, তাহলে যদি ঈশ্বরের নামে উৎসর্গ করে যদি বলি দেয়াই হয় তাতে কী বা এসে যায়। যদিও আমি এই কথাটা একবারও বলছি না বিবেকানন্দ পশু হত্যাকে সমর্থন করতেন বা আমিও সমর্থন করি বলে, কিন্তু তিনি বোঝাতে চাইছেন যে লোকেরা এটাকে সমর্থন করেন না তারাও কিন্তু পশু হত্যার পক্ষে যখন তার মাংস খেতে হয়। আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এই যে আধুনিক ব্যবস্থায় মানুষ এই রকম, তারা নিজে হত্যা করে মাংস খাচ্ছে কিন্তু পুজোর জন্য হত্যা হলে তাদের গায়ে লাগে। নেক্সট পেজে চলে এসো। তখন বিবেকানন্দ একটা কথাই উত্তরে বলেছিলেন, হোয়াই নট এ লিটিল ব্লাড, কেন অল্প রক্ত নয়, টু কমপ্লিট দ্য পিকচার, এই ছবিটাকে সম্পূর্ণ করতে। তাহলে এর মানে হচ্ছে যখন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি পশু হত্যা করা হচ্ছে, তাহলে যদি অল্প একটা দুটো পশু পুজোর নামে বলি দেয়াই হয়, ওই জন্য তিনি এই কথাটা বলেছেন, হোয়াই নট এ লিটিল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, ছবিটা সম্পূর্ণ করতে অল্প রক্ত কেনই বা নয়। ওয়াজ ইজ অনলি ডিরেক্ট রিপ্লাই, এটাই ছিল তার একমাত্র সরাসরি উত্তর টু মাই অবজেকশান, আমার আপত্তিতে। তাহলে সিস্টার নিবেদিতা যেটা জানতে চেয়েছেন পশু বলি নিয়ে, সেইটা সম্বন্ধে বিবেকানন্দ শুধু এই কোটটাই, খালি এইটুকুনি অংশই ডিরেক্ট উত্তর দিয়েছিলেন। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, এবং এটা যথেষ্ট কঠিনভাবে, কনসিডারেবল মানে যথেষ্ট, তো যথেষ্ট শক্ত বা কঠিনভাবে, দ্যাট আই এলিসেট ফ্রম হিম, যেটা আমি তার থেকে বের করে আনতে পেরেছিলাম। এলিসিটেড মানে হচ্ছে বের করে আনা। বিবেকানন্দের মধ্যে থেকে কোন ধারণা তিনি যথেষ্ট কঠিনভাবে বা বেশ অসুবিধার সাথে বের করে আনতে পেরেছিলেন, শুধু বিবেকানন্দের থেকে নয়, দেখো তারপরে লেখা আছে অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপেল অফ শ্রী রামকৃষ্ণদেবের আরেকজন শিষ্যর থেকে। ডিসাইপেল মানে শিষ্য, সিটিং নিয়ার যিনি কাছে বসেছিলেন। তাহলে যেমন বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য, এখানে শ্রীরামকৃষ্ণের আরেকজন শিষ্যও বসেছিল, এই দুজনের থেকে সিস্টার নিবেদিতা খুব কষ্ট করে একটা জিনিসই বের করে আনতে পেরেছিলেন, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টার সাইড অফ কালী ওরশিপ, এই কালী পুজোর এই কঠোর দিকটাকে। অস্টার মানে হচ্ছে কঠোর বা উগ্রও বলতে পারো, যে পুজো হবে, মাকে আরাধনা করা হবে, উপাসনা করা হবে, ঠিক আছে, কিন্তু একটা নিষ্পাপ প্রাণের বলি কেন দেয়া হবে, এই বিষয়ে যে অ্যাকচুয়াল ফ্যাক্টস একটা বেশ বিশেষ তিনি কিছু বের করে আনতে পেরেছিলেন কালী পুজোর যে একটা কঠোর দিক আছে সেই সম্বন্ধে। দ্যাট সাইড, এই দিকটা, হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, যেটা অন্যান্য স্যাক্রিফাইস, অন্যান্যদের যে ত্যাগ সেটাকে কিন্তু ছাপিয়ে যায়। ট্রান্সেন্ডেড মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া। তাহলে দেখবে যখন এই পশু বলি দেয়া হয়, আমাদের নর্মাল কনসেপ্ট এটাই আছে যে বলি দিলে সে হচ্ছে স্বর্গ লাভ করে, তার আর কোনো কষ্ট নেই, সে হচ্ছে এবারে হয়তো মানুষ হয়ে জন্মাবে। মুসলিমদের যেটা দেখবে বকরিদে হয়, ওরা কুরবানি দেয়, বলে যে কুরবানি দিলে নাকি সে হচ্ছে বেহেশত লাভ করবে, আবার মনুষ্য জীবন হবে, ভগবানের কাছে তাকে উৎসর্গ করা হলো। এটা আমাদেরও কনসেপ্ট, ওদেরও কনসেপ্ট। তো আমরা কি করি না, আমরা বলছি যে এখানে দেখবে বলা আছে যে আমরা যেটা ভালোবাসি সেটা নাকি ঈশ্বরকে উৎসর্গ করতে হয়। তার নিজের পছন্দের জিনিস নিজেকে উৎসর্গ করো, যদি ভগবানকে কিছু দেয়ারই হয় নিজের পছন্দের জিনিস দাও। তুমি অন্যের একটা নিষ্পাপ পশুর রক্ত দিচ্ছ, এ দিয়ে তো কাউকে সন্তুষ্ট করে যাওয়া যায় বলে আমার তো মনে হয় না। আমি একজন ধর্মপ্রাণ আস্তিক, তবু বলছি নিজের রক্ত তুমি দাও, যদি তোমার মাকে দেওয়ার ইচ্ছা হয় নিজে হাত কেটে রক্ত দাও, কিন্তু একটা নিষ্পাপ পশুকে তুমি বলি দেবে, এটা কিন্তু ঠিক নয়। আবার এর বিপক্ষে যুক্তি দিয়ে একটু আগেই যেটা বললাম, আমাকে প্রশ্ন করবে আমি হচ্ছে মাংসাশী, তো তখন আমাকে বলতেই পারে যে স্যার আপনি এই কথা বলছেন, আপনি তো নিজেই রবিবার গিয়ে মাংস মানে পশু হত্যা করে খাচ্ছেন। তো এখানে এই কনসেপ্টটাই বোঝানো হয়েছে যে এই যে স্যাক্রিফাইস পশু হত্যা, এটা কিন্তু সেটাকে ছাপিয়ে যায়, এটা তারও আরও বাইরের কিছু অংশ। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। হি টোল্ড মি হাউএভার, তিনি আমাকে যাই হোক বলেছিলেন, মানে স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বলেছিলেন, দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং, তিনি কখনোই এই যে রক্ত উৎসর্গীকরণ এটাকে তিনি সহ্য করেন না। টলারেট মানে সহ্য করা, ব্লাড অফারিং মানে এই যে পশু হত্যা, অফারিং মানে প্রদান, এই যে রক্ত দেয়া হচ্ছে মাকে উদ্দেশ্য করে, এটাকে তিনি কখনোই সমর্থন করেন না। একটু আগেই কথাটা বললাম।
কমনলি মেড টু দ্য ডেমনস হু অ্যাটেন্ড অন কালী। আর এই যে বলিটা বা এই রক্তটা দেয়া হয় কাকে দেয়া হয় জানো? ডেমনস হু অ্যাটেন্ড অন কালী, কালীকে যে দেখাশোনা করে। মা কালীর দেখবে দুপাশে ডেমনস, কিছু দানব থাকে, রাক্ষসী বলি আমরা, ওই কী নাম বেশ বলে, দুটো ডাকিনী যোগিনী। বলছে এই যে দুজন মা কালীর পরিচারিকা, এদের উদ্দেশ্য করে, যারা ডেমন, যারা দানব রাক্ষসী, এদের উদ্দেশ্য করে কিন্তু ওই রক্ত বা ওই মাংসটা অর্পণ করা হয়। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, এটা আসলে হচ্ছে একটা শয়তানের পুজো। ডেভিল ওয়ার্শিপ বলছে মায়ের পুজো এটা কখনো হতে পারে না, এটা ডেভিল ওয়ার্শিপ, শয়তানের পুজো। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এর জন্য তার কাছে কোনো জায়গা নেই। বিবেকানন্দ বলতেন এটাকে আমি একদম সমর্থন করি না, আমার কাছে এটার কোনো স্থান নেই। হিজ ওন এফোর্ট বিং, ওনার একমাত্র প্রচেষ্টা ছিল, এফোর্ট মানে প্রচেষ্টা, বিং কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি মানে অনবরত, যদি অনবরত বলা হয় ওনার একটাই প্রচেষ্টা ছিল, টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস। কী করতে হবে? ব্যানিশ, দূর করতে হবে, ফিয়ার অ্যান্ড উইকনেস, ভয় এবং দুর্বলতাকে। কোথা থেকে? হিজ ওন কনসাসনেস, নিজের চেতনা থেকে। কনসাসনেস মানে চেতনা। তাহলে ওনার একটাই কিন্তু অনবরত প্রচেষ্টা ছিল, সেটা কি? এটা আন্ডারলাইন করে রাখবে, টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস, নিজের চেতনা থেকে ভয় এবং দুর্বলতাকে দূর করতে হবে। এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের একমাত্র উদ্দেশ্য ছিল। আর কি করতে হবে? অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ, চিনতে শিখতে হবে। রেকগনাইজ মানে হচ্ছে চেনা, জানা। দ্য মাদার, মাকে, এখানে মা বলতে আবার সেই বায়োলজিক্যাল মাদার নয়, নিজের মাকে বলেনে, স্পিরিচুয়াল মাদার, গডেস কালী, মা কালীকে বলেছেন। কীরমভাবে জানতে হবে? অ্যাজ ইনস্টিংটিভলি, ইনস্টিংটিভলি মানে সহজাতভাবে। কীরকম? ইন এভিল, এভিল মানে হচ্ছে শয়তানি, মানে যেটা খারাপ জিনিস। টেরর, আতঙ্ক। সরো, দুঃখ। অ্যানিহিলেশান মানে হচ্ছে ধ্বংস। তার মানে মা কালীকে কোন রূপে জানতে হবে? আমরা শুধু দেখবে ঈশ্বরকে ভালো রূপে পুজো করি, মানে ভালো দিকটাই শুধুমাত্র ঈশ্বরের জানি, কিন্তু তা নয়। বলছে এভিল, খারাপে, টেরর, আতঙ্কে, সরো, দুঃখে, অ্যানিহিলেশান, ধ্বংসে, সেক্ষেত্রেও কিন্তু মাকে খুব সহজাতভাবে জানতে হবে। অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, যেটা আমরা ভালো এবং আনন্দতেও উপভোগ করি। মানে শুধু ভালোতে আর মানে যেটা আমাদের আনন্দ, সেটাতে খালি মাকে পাবো, ঈশ্বরকে পাবো, তা করলে হবে না। তিনি বলতেন দুঃখ, কষ্ট, ধ্বংসতেও, তোমার জীবনে সমস্যা আসছে, তাতেও ঈশ্বরের উপস্থিতি কিন্তু অনুভব করতে হবে। ইট ফলোড দ্যাট ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ, একটা জিনিস থেকে তিনি কখনোই মানে চলে যেতে পারতেন না বা বাদ দিতেন না। সেটা কি? অ্যাওয়ে উইথ ওয়াজ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন টু দ্য গ্রেট কনসেপশন। ওয়াটারিং ডাউন মানে হচ্ছে ধুয়ে মুছে দেয়া, নস্যাৎ করা, নাকচ করে দেয়া। কোন জিনিসটা? গ্রেট কনসেপশন, এই যে মহান উপলব্ধি আছে এইটা। কোন মহান উপলব্ধি? ঈশ্বর শুধুমাত্র ভালোতে আছে তা নয়, ঈশ্বর খারাপেও, ধ্বংসেও কিন্তু আছে। এই যে মহান উপলব্ধি, এটাকে তিনি কখনো ওয়াটারিং ডাউন, কখনো নস্যাৎ বা নাকচ করে দিতে পারতেন না। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান্স, তিনি একবার চিৎকার করে এরম বললেন, বোকারা কোথাকার। কাদেরকে বোকারা বললেন? মানে নিজের মনেই, দেখো কাদের বললেন, বলছেন ওনার শিষ্যদের যারা শুনছেন, কিন্তু কাদের উদ্দেশ্যে বলছেন? অ্যাজ হি ডোয়েল্ট ইন কোয়াইট টক অন দ্য ওরশিপ অফ দ্য টেরিবেল। ডোয়েল্ট ইন কোয়াইট টক, শান্তভাবে আলোচনা করছিলেন কাকে নিয়ে? দ্য ওরশিপ অফ দ্য টেরিবেল। টেরিবেল মানে বলেছেন ভয়ঙ্কর, ভয়ঙ্করীকে পুজো করার। এখানে ভয়ঙ্করী বলতে কে? মা কালী। তাহলে মা কালীকে পুজো করা নিয়ে হঠাৎ করেই তিনি চেঁচিয়ে বললেন বোকারা কোথাকার। অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবেল, আর সেই ভয়ঙ্করীর সাথে একাত্ম হতে হবে। বিকামিং মানে হওয়া। তাহলে মা কালী বা ভয়ঙ্করীর পূজা নিয়ে বা ভয়ঙ্করীর সাথে আমাদের মিলেমিশে একাত্ম হতে হবে, এরকম নিয়ে শান্ত আলোচনা করতে করতেই হঠাৎ তিনি রেগে গিয়ে একটু চেঁচিয়ে বললেন বোকারা কোথাকার। ফুলস, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, তারা ফুলের মালা পরায় তার গলায়। এখানে দাই মানে হচ্ছে তার, দেখো টিটা বড় হাতের দিয়েছে, মা কালীকে বলা হয়েছে। দাই নেক, মায়ের গলায় কি করে? গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স, গার্ল্যান্ড মানে মালা, ফুলের মালা পরাচ্ছে। দেন স্টার্ট ব্যাক ইন টেরর, তারপর ভয়ে পিছিয়ে আসছে। ভয় পিছিয়ে এসে কি বলছে? অ্যান্ড কল দি দ্য মার্সিফুল, তোমাকে ডাকছে দয়াময়ী বলে। দি মানে হচ্ছে তাকে বা তোমাকে। মার্সিফুল, দয়াময়ী। তাহলে দেখো মানুষের কীরকম দুটো দ্বৈত চরিত্র। গলায় মালা দিচ্ছে, দিয়ে ভয়ে পিছনে সরে আসছে, আবার এসে কি বলছে? মার্সিফুল, দয়াময়ী মা আমার। বলছে না, এরকম করলে হবে না,
তুমি তাকে ভয় পেয়ে সরে আসছো, কেন ভয় পাবে? সেই প্রথম পার্টে পড়েছিলাম এক শিষ্যকে বলছেন মাকে তোমার কথা শুনতে বাধ্য করবে, মানে মাকে তুমি ভালোবাসবে, ভয় পেলে হবে না। একটা দেখবে ভয় থেকে ভক্তি হয়, যে আমরা ভয় পাই বলে ভক্তি করি, তা নয়, ভালোবেসে ভক্তি করতে হবে। আমি গলায় মালা দিচ্ছি, ভয়ে সরে আসছি, এসে আবার বলছি দয়াময়ী। তাই যারা এটা করে তাদেরকে তিনি বোকা বলেছেন। অ্যান্ড অ্যাজ হি স্পোক, তিনি বলতেন দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ, পুজোর মধ্যে যে আন্ডারলাইং ইগোইজম মানে হচ্ছে অহংবোধ, যে পুজো করার মধ্যে যে একটা চাপা অহংবোধ ভেতরে লুকিয়ে আছে, দ্যাট ইজ ডেভোটেড টু দ্য কাইন্ড গড, যেটা কিনা ওই দয়ালু ভগবানকে আমরা উৎসর্গ করি। ডেভোটেড মানে উৎসর্গ করা। টু প্রভিডেন্স, তার মধ্যে কি আছে? দৈবিকতা আছে। প্রভিডেন্স মানে ঐশ্বরিক ক্ষমতা। দ্য কনসোলিং ডিভাইনিটি, কনসোলিং মানে হচ্ছে যেটা সান্ত্বনা দেয়, ডিভাইনিটি মানে স্বর্গীয়তা। তাহলে যখন আমরা মায়ের বা ঈশ্বরের পুজো করি তখন আমরা সেখান থেকে কি পাই? দেখবে একটা শান্তি পাই, দৈবিকতা পাই, কনসোলিং ডিভিনিটি একটা সান্ত্বনা পাই। উইথাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়েক, তাহলে যে ভূমিকম্পের ব্যাপার সেখানে কি ঈশ্বর নেই? হ্যাঁ, তাতেও ঈশ্বর আছে। এটাই বলতে চাইছেন, ভালোতে শুধু ঈশ্বর নেই, ঈশ্বর খারাপেও আছে। আমরা ভগবানকে ডাকলাম, মনে সান্ত্বনা পেলাম, কিন্তু তেমনই বলছে আর্থকোয়েক, যখন ভূমিকম্প হচ্ছে, আর গড ইন দ্য ভলক্যানো, ভলক্যানো মানে অগ্নুৎপাত, যখন অগ্নুৎপাত হচ্ছে তাতেও তো ঈশ্বর আছে। ভালোতেও যেমন আছে, খারাপেতেও আছে। ওভারওয়েলম দ্য লিসেনার, এগুলো শ্রোতারা শুনে অভিভূত হয়ে যেত। ওভারওয়েলম মানে অভিভূত হয়ে যাওয়া, লিসেনার মানে যারা শুনছে। তাহলে বিবেকানন্দের এইসব বাণী শুনে সবাই অভিভূত হয়ে যেত। ওয়ান স দ্যাট, একজন দেখতে পেত, সাচ ওরশিপ ওয়াজ অ্যাট বটম, যে এই পুজোটা হচ্ছে কি একদম নিম্নমানের। মানে কোনটা নিম্নমানের? আমি ভয় থেকে পুজো করছি, মুখে এক কথা বলছি, আমার মনের ধারণা আর এক। আমি খালি ভালোতেই ঈশ্বরকে ভাবি, খারাপেতে ভাবি না। অ্যাজ দ্য হিন্দু কলস ইট, হিন্দুরা যেটাকে পুজো বলছে। মেয়ারলি শপকিপিং, এটা শুধুমাত্র একটা হচ্ছে দোকানদারি করা। দেখবে পুজো করতে গেলে অনেক জিনিস লাগে পুজোর জন্য, তো সেই সব জিনিস কেনাকাটি করে আনলুম, এটা বলছে দোকানদারিই হচ্ছে, কিন্তু এটা পুজো করা হচ্ছে না। পুজোতে বিবেকানন্দ কি বলতে চাইছেন? ওসব জিনিস কেনার দরকার নেই, তুমি মাকে ভক্তি ভরে মন থেকে ডাকো, ওসব উপাদানের দরকার নেই, তোমার মনের ভক্তিটাই হচ্ছে সব কিছু। অ্যান্ড ওয়ান রিয়েলাইজ দ্য, একজন বুঝতে পারবে, দ্য ইনফিনিটলি গ্রেটার বোল্ডনেস, অনন্ত গুণে বা বহু গুণে গ্রেটার বোল্ডনেস, প্রচণ্ড সাহসিকতা, অ্যান্ড ট্রুথ এবং সত্যিটা, অফ দ্য টিচিং দ্যাট গড ম্যানিফেস্ট, সেই শিক্ষা যেটা ভগবান কিসের প্রতীক? ম্যানিফেস্ট মানে প্রতীক। গড ম্যানিফেস্ট থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, ভগবান যেমন খারাপের মধ্যে আছে, ভগবান ভালোর মধ্যেও আছে, যে কথাটা আমি এতক্ষণ বললাম। তাহলে এটা করতে গেলে কি করতে হবে? ইনফিনিটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ, এটাও আন্ডারলাইন করে রাখো। প্রচণ্ড গুণে আমাদের সাহস এবং সত্যির দরকার, যখন আমরা অনুভব করতে পারবো ভগবান খারাপ ভালো দুইয়ের মধ্যেই আছে। যা কিছু ভালো ঘটছে যেমন তার পিছনে ভগবান আছে, খারাপের পেছনেও কিন্তু ভগবান আছে। ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড, যখন একজন কি করবে? তার মনের ট্রু অ্যাটিটিউড, মনের যে সত্যিকারের মনোভাবটাকে বের করবে। অ্যান্ড উইল দ্যাট আর নট টু বি ব্যাফেলড বাই দ্য পার্সোনাল সেলফ, এবং সেটা ব্যক্তিগত সত্তা দ্বারা বিভ্রান্ত হবে না। ব্যাফেলড মানে বিভ্রান্ত হওয়া। তোমার মনের যে সত্যিকারের ধারণা, যেটা তুমি নিজে থেকে উপলব্ধি করো, সেটা কি হবে না? সেটা তোমার পার্সোনাল সেলফ, তোমার যে ব্যক্তিগত সত্তার দ্বারা বিভ্রান্ত হবে না। ওয়াজ ইন ফ্যাক্ট দ্য ডিটারমিনেশান, সেটাই হবে দৃঢ় সংকল্পতা। তবেই তো বলবো যে তোমার মন দৃঢ়তায় পরিপূর্ণ। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ, এটাই ছিল স্বামী বিবেকানন্দের স্টার্ন ওয়ার্ডস, বেশ কড়া শব্দ। তিনি কি বলতেন? টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুকে খুঁজতে হবে, জীবনকে নয়। আমরা সবাই কি দেখবে? বাঁচতে চাই, মরতে আমাদের ভয়। বিবেকানন্দ কি বলছেন? টু সিক ডেথ, সিক মানে খোঁজা, মৃত্যুকে খোঁজো, নট লাইফ, জীবনকে নয়। এটার মধ্যে দিয়ে তিনি কি বলতে চেয়েছেন? তার মানে কি উনি মরে যেতে বলছেন? না, দেখো তারপরেই লেখা আছে টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য সোর্স পয়েন্ট। হার্ল মানে নিক্ষেপ করা, একজনকে নিক্ষেপ করতে হবে কোথায়? তরোয়ালের বিন্দুতে, মানে তরোয়ালের সামনে গিয়ে দাঁড়াতে হবে। অর্থাৎ তিনি বলছেন জীবনে বিপদ, খারাপ সময়, দুঃখ যখন আসবে সেটাকে মোকাবিলা করতে হবে। দুঃখ কষ্টকে যত তুমি ভয় পাবে তত কিন্তু তুমি আরও কী হবে? জীবনে পিছিয়ে পড়বে। ওই যে মৃত্যুর ভয় পেলে কেউ কোনো দিন বাঁচতে পারে না। ওই জন্য বলছে মৃত্যুকে খোঁজো, মৃত্যুকে জয় করো। যে ভয়কে জয় করতে পারবে সে দেখবে জীবনে কি হয়ে যাবে? তার আর কোনো ভয় থাকবে না। ওই জন্য বলছে তরোয়ালের সামনে আসতে হবে, টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবেল অফ এভার মোর, তবেই আমরা ওই ভয়ঙ্করীর সাথে এক হতে পারবো। মাকে আরাধনা করছি, মা কালী, তিনি তো রুদ্ররূপী, ওনার রূপটাই ওই রকম। তাহলে মাকে পুজো করে কি হবে? ভয় থেকে মুক্তি পেতে হবে, এটাই উনি বলেছেন।
পরের প্যারাগ্রাফ, ইট উড হ্যাভ বিন অল টুগেদার ইনকনসিস্টেন্ট, এটা পুরোপুরি হবে একটা অসামঞ্জস্যপূর্ণ বা অসঙ্গত উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, স্বামীজির যে ফ্রিডম স্বাধীনতা সম্পর্কে ধারণা ছিল সেটা। টু হ্যাভ সট টু ইম্পোজ হিজ ওন কনসেপশান অন এ ডিসাইপেল, তিনি কখনোই কী করতেন না, নিজের শিষ্যর ওপরে কোনো রকম ওনার মতবাদ চাপিয়ে দিতেন না। ইম্পোজ মানে চাপিয়ে দেয়া, আর কনসেপশান মানে ধারণা, নিজে যেটা ভাবলেন ওটাই হচ্ছে শিষ্যর ওপরে চাপিয়ে দিলেন, এটা তিনি কখনো করতেন না। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, কিন্তু আমার যে অতীত জীবনের সব কিছু, আমার বলতে কার, সিস্টার নিবেদিতার, তিনি বলছেন আমার অতীত জীবনে সব কিছু অ্যাজ অ্যান এডুকেশানিস্ট, একজন শিক্ষাবিদ হিসাবে, তাহলে এটাতেও আন্ডারলাইন করে রাখবে এডুকেশানিস্ট। সিস্টার নিবেদিতা আগের জীবনে মানে স্বামীজির সংস্পর্শে আসার আগে কী ছিলেন, একজন শিক্ষাবিদ, এডুকেশানিস্ট। হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি, আমাকে অনবরত প্রভাবিত করেছে, নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস, যে ভারতীয় চেতনার প্রয়োজনীয়তা অনুভব করার, যে ভারতীয়দের মধ্যে যে চেতনা, এটা যখন হচ্ছে আমাদের সিস্টার নিবেদিতা একজন শিক্ষাবিদ ছিলেন তখন থেকেই এই ব্যাপারটা ওনাকে প্রভাবিত করেছেন। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি মানে হচ্ছে জটিলতা, এবং পার্সোনাল পারপ্লেক্সিটি মানে হচ্ছে তার যে ব্যক্তিগত জটিলতা ছিল, অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, যেটা অমরনাথ তীর্থযাত্রায় গিয়ে ওনার স্মৃতিতে আছে। তাহলে স্বামীজির সাথে, স্বামী বিবেকানন্দের সাথে এই আমাদের সিস্টার নিবেদিতা অমরনাথ যাত্রা করেছিলেন। তো সেই অমরনাথ যাত্রাকালীন ওনার যে পার্সোনাল পারপ্লেক্সিটি হয়েছিল, মানে ব্যক্তিগত জটিলতা, সেগুলো কিন্তু তার মনের মধ্যে আছে। আচ্ছা, তোমাদের এই বিষয়ে জানিয়ে রাখি, আমিও দুবার অমরনাথ যাত্রা করেছি, 2022 সালে এবং 2023 সালে। এবছরও যাওয়ার কথা হয়েছিল, ভেবেছিলাম হ্যাট্রিকটা হয়েই যাবে, কিন্তু শেষমেশ আর হয়ে উঠলো না। তো এই যে অমরনাথ যাত্রা 3 দিন হাঁটতে হয়, তখন আরও হাঁটতে হতো, তখন মনে হয় 5 দিন হাঁটতে হতো। আমরা 3 দিনে পাহাড়ি প্রায় 36 কিলোমিটার রাস্তা হাঁটলে তারপর বাবা অমরনাথের গুহায় ভেতরে গিয়ে বরফের তৈরি শিবলিঙ্গ দেখা যায়। তো এখানে কি বলছে, সেই যাত্রায় উইটনেস নট টু বি ফরগটেন, সিস্টার নিবেদিতার এমন কিছু জিনিসের সাক্ষী হয়েছিলেন যেটা তিনি ভুলতে পারেননি। ফর দ্য স্ট্রং প্লেস হুইচ ইন্ডিয়ান সিস্টেমস, সেই সব শক্তিশালী জিনিস বা জায়গা যেটাতে ভারতীয় যে প্রথা অফ ওরশিপ হেল্ড ইন দ্যাট কনসাসনেস, চেতনার মধ্যে যেটা আছে। মানে এই যে অমরনাথ যাত্রা বা কেদারনাথ যাত্রা, মানুষ এত কষ্ট করে মানে পাহাড়ি রাস্তায় উঠে দর্শন করে, এটা নিয়ে সিস্টার নিবেদিতার একটা অন্য কনসেপশন ছিল যে এটা করে কি পায়, যে ইন্ডিয়ান কনসাসনেস, ভারতীয় চেতনার মধ্যে এটা কি আছে যে মানুষ এত কষ্ট করে ঈশ্বরের কাছে যাচ্ছে। তো এই নিয়ে তার কিছু প্রশ্ন বা জটিলতা কিন্তু ছিল। আমরা এর পরের চ্যাপ্টার অমরনাথ পড়বো যখন, তখন এই নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। আই সেট মাইসেলফ, আমি নিজেকে নিযুক্ত করলাম, দেয়ার ফোর, সেই জন্য, টু এন্টার ইনটু কালী ওরশিপ, যে আমি কালী পুজো করব। তাহলে কালী পুজোর জন্য তিনি প্রস্তুতি নিলেন। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, একজন যখন নতুন ভাষা শিখতে নিজেকে তৈরি করে, অর টেক বার্থ ডেলিবারেটলি, বা ইচ্ছাকৃতভাবে জন্ম নিতে চায়, পারহ্যাপস ইন এ নিউ রেস, নতুন কোনো ধর্মে বা নতুন কোনো জাতিতে। দেখো, ইচ্ছা করে তো কেউ জন্ম নিতে পারে না, এটা বলতে চেয়েছে যখন কেউ এক ধর্ম থেকে অন্য ধর্মেতে যেতে চায়। সিস্টার নিবেদিতা আসলে কি খ্রিশ্চান, কিন্তু স্বামী বিবেকানন্দের প্রতি তিনি আকৃষ্ট হয়ে হিন্দু ধর্মের প্রতিও তিনি ফ্যাসিনেটেড হচ্ছেন। তো বলছি, একজন যখন ধর্মান্তকরণ করে, তো তার মধ্যে যে এক্সাইটমেন্ট থাকে, যখন একজন কেউ নতুন ভাষা শিখতে চায়, তেমনই আমি কালী পুজো করতে যখন নিজেকে তৈরি করছি, আমিও সেই রকম এক্সাইটেড। টু দিস ফ্যাক্ট, এই বিষয়ে, আমি ঋণী, ইট দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট, যতটা আমি আমার প্রভুর জীবন এবং চিন্তাভাবনাকে বুঝতে পেরেছি। প্রভু মানে স্বামী বিবেকানন্দের কথা বলেছেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আদর্শকে যতটা বুঝতে পেরেছিলাম, ততটাই আমি ঠিক এই মাকে পুজো করার ব্যাপারে জানতে পেরেছিলাম। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস, ঝলকের পর ঝলক, আই বিগেন টু কম্প্রেহেন্ড এ লিটিল, আমি খুব অল্প অল্প করে বুঝতে পারি, কম্প্রেহেন্ড মানে বুঝতে পারা। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, এবং ধর্মীয় দিকে, রিলিজিয়াস তো ধর্মীয় জানো, ম্যাটার মানে বিষয়, উইথাউট নোয়িং ইট, এটা না জানা সত্ত্বেও, এ বর্ন এডুকেটার, তিনি ছিলেন একজন কি জন্মজ্ঞানী, অর্থাৎ বিবেকানন্দকে বলা হয়েছে উনি জন্ম থেকেই জ্ঞানী ছিলেন। ওনার মধ্যে এগুলো মানে সহজাতভাবেই চলে আসতো, ওনাকে নিয়ে কোনো কিছু প্রশ্ন করলে, জানতে চাইলে তিনি সেটার ঠিক ব্যাখ্যা দিয়ে দিতে পারতেন। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, কোনো একটা চিন্তাভাবনা যেটাকে স্ট্রাগল করছে, তিনি সেটাকে কখনো চেক করতেন না।
বিইং উইথ হিম ওয়ান ডে, একদিন তার সাথে আছি, হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, যখন একটা কালী মায়ের ছবি আনা হলো। একদিন এরকম সব বসে আলোচনা হচ্ছে, সিস্টার নিবেদিতা বলছেন আমি ওনার সাথে আছি স্বামী বিবেকানন্দের সাথে, তখন কি হলো না একটা কালী মায়ের ছবি আনা হলো, ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন অ্যান্ড নোটিসিং, সেটাকে লক্ষ্য করা গেল সাম পাসিং এক্সপ্রেশন, অনেকের মুখের মধ্যে কি হচ্ছে এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি, অভিব্যক্তি, মুখের রূপ বদলে যাচ্ছে, অনেকে ওইটাকে অনেক দেখে তাদের ভাবভঙ্গি প্রকাশ করছে। আই সাডেনলি সেড, আমি তখন হঠাৎ করে বললাম, পারহ্যাপস, আমি বলতে গিয়ে সিস্টার নিবেদিতা হঠাৎ করে বলেছিলেন, পারহ্যাপস, সম্ভবত, স্বামীজি বিবেকানন্দকে বলছেন, কালী ইজ দ্য ভিশন অফ শিবা, মা কালী হচ্ছেন শিবেরই এক দৃষ্টি। শিবা মানে হচ্ছে আমাদের মহাদেব, শিব ঠাকুরেরই একটা প্রতীক হচ্ছেন মা কালী। এটা কে বললেন? সিস্টার নিবেদিতা। ইসি, তাই কি বলে তিনি প্রশ্ন করছেন। হি লুকড অ্যাট মি ফর এ মুমেন্ট, তিনি আমার দিকে এক মুহূর্ত তাকালেন। তিনি বলতে স্বামী বিবেকানন্দ। ওয়েল ওয়েল, হ্যাঁ ভালো ভালো, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তোমার নিজের মতো করে প্রকাশ করো। বলছে আমার থেকে তুমি যুক্তি নেবে কেন? তাহলে একটু আগেই যে বললাম না, স্বামী বিবেকানন্দ নিজের ধারণা কখনো শিষ্যদের ওপর চাপিয়ে দিতেন না। এটাই হচ্ছে ওনার যে স্বাধীনতার ধারণা, সেটা ছিলেন। সবার তো নিজস্ব কিন্তু আমাদের চিন্তাভাবনা থাকে। ঈশ্বরের প্রতি ওনার যা দৃষ্টিভঙ্গি, আমার তো ঈশ্বরের প্রতি দৃষ্টিভঙ্গি নাও থাকতে পারে। একজন ধরো আস্তিক, ঈশ্বরে বিশ্বাস করে, একজন নাস্তিকও তো হতে পারে। তো স্বামী বিবেকানন্দ কখনো সেটা জোর করে চাপিয়ে দিতেন না, বলছে প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। যখন সিস্টার নিবেদিতা বলেছেন যে মা কালী হচ্ছে শিবেরই প্রতীক, তখন তিনি বলছেন তুমি নিজের মতো করে প্রকাশ করো। হি সেড জেন্টলি, তিনি কোমলভাবে বললেন, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তুমি তোমার নিজের মতো করে প্রকাশ করো। তো এখানেই আজকে পার্ট 2 শেষ করলাম। এরপর থেকে আমরা পার্ট 3 পড়ব। যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি এন্ড স্ক্রিনে পার্ট 3 ভিডিওটাও আপলোড করে দেবো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, আরও ইন্সপায়ার করে এরকম ভিডিও করার জন্য। আমি কোনো রকম এডিট করি না। এই যে ধরো 26 মিনিট পড়িয়ে গেলাম, এটা একটানা একভাবে পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন লেগেছে, তাহলে আমারও খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগেই বললাম, তোমাদের সেমিস্টার 1-এর প্রত্যেকটা গল্প এবং কবিতা তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে। শুধু তাই নয়, পরবর্তীকালে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং টেক্সচুয়াল গ্রামারও আমি আপলোড করব। তো চলো আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।